আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে স্থির তড়িৎ এসএসসি ফিজিক্সের স্থির তড়িতের আমরা 2024-এর বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। এই অধ্যায়ে প্রশ্নগুলো দিয়েছি, আর যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছি সেই প্রশ্নগুলো যদি আমরা ভালো করে দেখি, আশা করি স্থির তড়িৎ অধ্যায়টার কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, শুরুতেই যেখান থেকে আসছি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমি এখান থেকে বলছি। ওকে, আর একটা কাজ করব, যারা নতুন আসছি আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে সাথে থাকবেন, যেন কোনো একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে সেটা চলে যায়। আমরা তাহলে বোর্ড প্রশ্ন সমাধানে যাই। বোর্ড প্রশ্নের শুরুতেই রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটি সমাধান করব। এখানে ক নাম্বার প্রশ্নে বলছে ধারক কাকে বলে। আমরা জানি যে দুইটা যদি পরিবাহী পদার্থ হয়, এটা দুইটা পরিবাহী পদার্থ ধরে নিচ্ছে, এটা একটা পরিবাহী পদার্থ, এটা একটা পরিবাহী পদার্থ। এদের মধ্যে যদি অন্তরক পদার্থ রাখা হয়, ধরে নিচ্ছে এখানে একটা অন্তরক পদার্থ রাখতেছি, অন্তরক পদার্থ। আর একটা কাজ করতে পারি, ধরে নিচ্ছে এগুলো মাইনাস, এই সাইডে ধরলাম প্লাস, প্লাস হতেছে। এই যে কোনো একটা সিস্টেমে আমরা কি করতেছি, দুইটা পরিবাহী পদার্থ নিচ্ছি, পরিবাহী পদার্থ নিয়ে তাদের মধ্যবর্তী, যেটা মধ্যবর্তীতে আমরা কি রাখতেছি, একটা অন্তরক পদার্থ রাখতেছি। রাখার ফলে তড়িৎ আধান রূপে আসে না, এই তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার কৌশলটাই হচ্ছে ধারক। তাহলে ধারক কাকে বলে? দুটি পরিবাহীর মধ্যে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার কৌশলকে ধারক বলা হয়। ওকে, এরপর আসি খ নাম্বারে, স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন? স্টিলের, এটা আগে আমরা এক কথা অ্যান্সার দিয়ে দিব যে রংটা মসৃণ, হ্যাঁ, সব যেন সম্পূর্ণ আলমারিতে মসৃণ ভাবে যেন হয়, এই জন্যই স্টিলের আলমারি রং করতে স্থির বৈদ্যুতিক রং স্প্রে ব্যবহার করা হয়। ওকে, রং স্প্রেতে বা স্প্রেগুলোতে, হ্যাঁ, রঙের যে কণাগুলো আছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে সৃষ্টি করে। এই কণাগুলো বের হওয়ার সময় চার্জযুক্ত হওয়ার কারণে একে অপর কি করবে, বিকর্ষণ করবে। একটা যদি পজিটিভ হয়, একটা কি পজিটিভ, একে অপর কি করবে, বিকর্ষণ করবে। আর এই বিকর্ষণ করার কারণেই বিশাল জায়গাকে, বিশাল একটা জায়গা ধরতেছি, আলমারি তো বিশাল জায়গা, তাই না? এই যে বিশাল জায়গাকে, হ্যাঁ, খুবই মসৃণ ভাবে রং করা সম্ভব হয়। এতে আমরা দেখতেছি যে স্টিলের রং স্প্রেতে যে রং, যে কণিকাগুলো আছে, চার্জ কিন্তু থাকতে হচ্ছে, তাই না? এই চার্জ যুক্ত করার জন্য এই স্প্রের দেখবো একটা সূচালো একটা আছে, হ্যাঁ, ওই সূচালোটুকু একটা উচ্চ ভোল্টেজ যে উৎস আছে সেখানে যুক্ত করে রাখা হয়, আর আলমারিটা তার বিপরীত বা নিম্ন ভোল্টেজে রাখা হয় বা মাটিতে রাখা হয়। ওকে, তাহলে এইভাবেই মূলত আলমারির সম্পূর্ণ রং করার জন্য স্প্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ভালোভাবে রংটা করার জন্য। ওকে, এটা গেল। এবার গ নাম্বার প্রশ্নে আসবো। গ এবং ঘ আমাদের উদ্দীপক রিলেটেড, তাই না? তাহলে গ নাম্বার শুরুতে যাই। Q1 এবং Q2 মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা যদি লক্ষ্য করি এখানে Q1 এটা হচ্ছে 100 কুলম্ব চার্জ, Q2 হচ্ছে -80 কুলম্ব চার্জ। একটা পজিটিভ, একটা কি নেগেটিভ। যেহেতু পজিটিভ নেগেটিভ, তারা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী পরস্পর কি করে, আকর্ষণ করে। এদের আকর্ষণ বলের মানও দেওয়া আছে, দিয়ে বলছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এদের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। আর Q1 Q2 চার্জ, দুটা চার্জ থাকলে পরে আমাদের যে সূত্রটা ছিল বলের ক্ষেত্রে, মনে আছে কিনা একটু মনে করে দিই। F ইকুয়াল ছিল K ইন্টু Q1 Q2 ভাগ কি আর স্কয়ার। এটা ছিল না দুইটা মধ্যবর্তী চার্জ? হ্যাঁ, আমাদের যে বিন্দু চার্জ ছিল, কিন্তু যে দুটি বিন্দু চার্জ একে অপরকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান চার্জদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কি তাই না? এটা ছিল।
তাহলে আমরা এই সূত্র কিন্তু বসাতে পারবো। আমাদের ঝামেলাই হয় যে কোন সূত্র বসাবো। আমাদের স্থির তড়িতের বল বললেই সূত্র এটা, মাথায় রাখতে হবে এটা। ওকে, তাহলে এবার আমরা সমাধান করছি। এখানে যে উপাদানগুলো আগে লিখে নিব, যেখানে Q1 ইকুয়াল টু 100 কুলম্ব চার্জ, Q2 ইকুয়াল টু -80 কুলম্ব চার্জ, আর F এটা আমাদের মধ্যবর্তী বল, সেটা হচ্ছে 4.5 10⁻12 নিউটন। এখানে বলছে ডিএম দিয়ে হোয়াট দিলাম, ডি ইকুয়াল টু, আমরা ডি দ্বারা চিহ্নিত করি দূরত্বের মধ্যবর্তী দূরত্ব, ডি ইকুয়াল টু হচ্ছে হোয়াট। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি বলছি যে আমরা জানি, একটু আগে দেখলাম সেটা, আমরা জানি F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে কি ডি স্কয়ার। এখানে কে কিন্তু আমরা এখানে মানটা জানি, কে এর মান কত, 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে এফ ডি স্কয়ার ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2, জাস্ট খালি আর আর গুণ করছি, আর কিচ্ছু করিনি। তাহলে যেহেতু ডি এর মান বের করতে হবে, আমরা ডি স্কয়ারটাকে রাখতেছি, তাহলে ডি স্কয়ার ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে কি এফ। তাহলে অতএব ডি ইকুয়াল টু কি হবে, এ স্কয়ারটা ওই সাইডে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার কে ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে মানগুলো আমরা বসাই দিই, মানগুলো বসাই দিই, অঙ্কটা হয়ে যাবে। এখানে কে বলতে 9 গুণন 10⁻9 ইন্টু Q1 হচ্ছে 100, Q2 হচ্ছে 80, বাকি ডি স্কয়ার, ডি বলতে এফ বলতে কত আছে, 4.5 10⁻12। এখন অনেকেই বলতে পারে যে এখানে যে 80 সামনে যে মাইনাস আসছে, আমরা মাইনাসটা ইউজ করলাম না কেন? আচ্ছা, মাইনাসটা ইউজ করলাম না, আমরা এর আগেও বলছিলাম যে এখানে প্লাস মাইনাস বোঝানো হয় তারা আকর্ষণ করতেছে নাকি বিকর্ষণ করতেছে। ওকে, যেহেতু আমরা বুঝতেই পারতেছি যে পরস্পর কি করে আকর্ষণ করতেছে, আমাদের এই আকর্ষণ বলটা দেওয়াই আছে, এই জন্য কিন্তু আমরা এখানে সে মাইনাসটা ইউজ করি। আবার বলতে পারি এখানে যেহেতু ডি বলছে, ডি বলতে কি দূরত্ব তো কখনো মাইনাস হয় না, মাইনাস হয় কখনো দূরত্ব না, এই জন্যই কিন্তু আমরা মাইনাসটা ইউজ করলাম না। তাহলে জাস্ট আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, আমরা মানটা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে দিচ্ছি রুট ওভার ব্র্যাকেট 9 10⁻9 ইন্টু 100 ইন্টু 80 ভাগ 4.5 10⁻12, তার মানে এখানে 4 মিটার অ্যান্সার, 4 মিটার। এটাই মূলত আমাদের এই গ নাম্বারের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা লক্ষ্য করি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নটা মূলত অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় বলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, হ্যাঁ, অনেক সময় বলে কি যে এখানে বলে দিচ্ছে যে তীব্রতা সমান হবে, আবার বলে তড়িৎ প্রাবল্য সমান হবে বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এমনটা কিন্তু প্রশ্নগুলো বলে। এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, Q1 ও Q2 এদের সংযোগ সরলরেখার কোন অবস্থানে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে আমাদের Q2, তাই না? তাহলে Q1 এটা হচ্ছে আমাদের 100 কুলম্ব, Q2টা হচ্ছে কি 80 কুলম্ব। একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যেটা মাথায় রাখতে হবে যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে আবার কোথায় তীব্রতা সমান হবে, এই জিনিসগুলো হচ্ছে যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ, মানে সমধর্মী হলে পরে তাদের মধ্যবর্তী অবস্থানে প্রাবল্য হোক তীব্রতা হোক সমান হবে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হয়, পজিটিভ আর নেগেটিভ হলে তাদের মধ্যে যার মানটা কম, পজিটিভ নেগেটিভ দিয়ে মান কম এমনটা বোঝাচ্ছি না, কিন্তু আমরা বোঝাচ্ছি যে যার মানটা কম, তার মানে এখানে মাইনাস হিসেবে মাইনাস আছে দেখে এটা কম হবে এমনটা কিন্তু না, এটা প্লাস আছে দেখে এটা বেশি হবে এমনটা কিন্তু না। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে পরে, পজিটিভ নেগেটিভ হলে পরে
যার মান কম তার দিকে আমরা ওই নিরপেক্ষ বিন্দুটা বা নিরপেক্ষ বস্তুটা স্থাপন করব। তাহলে এখানে 100 কুলম্ব, 100 আর এখানে হচ্ছে 80, তাহলে পরিমাণটা কার কম? এর, এই যে কিউ2 এর। তার মানে এদের অবস্থানটা আমরা যে নিরপেক্ষ বিন্দুটা রাখবো সেটা অবশ্যই এর দিকে রাখবো। যদি এমনটা হইতো যে এটা আছে, ধরে নিচ্ছি আমরা কিউ1, সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে হ্যাঁ যে 60 কুলম্ব, আর এই সাইডে আমাদের কিউ2 ধরে নিচ্ছি, মনে করতেছি এটা হচ্ছে -100 কুলম্ব। তাহলে অবস্থানটা কোন দিকে নিব? এই দিকে নিব। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে পরে যার পরিমাণটা কম তার দিকে আমরা সেই নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা করব। ওকে, বোঝা গেল কি? হ্যাঁ। তাহলে আমরা এখানে অবস্থান করতেছি যে কিউ2 হতে এক্স মিটার দূরে। কত দূরে? এক্স মিটার দূরে। আর আমরা কিন্তু গ নাম্বারে পাইছিলাম এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 4 মিটার। কত হয়েছিলাম? 4। তাহলে এই কিউ2 হতে এক্স মিটার দূরে আর কিউ1 হতে তাহলে কত মিটার দূরে হবে? এটা কিন্তু হবে 4 + x, কারণ এদের এইটুকু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, 4। আর এই কিউ2 হতে এই নিরপেক্ষ বিন্দু, সাপোজ এটার নাম আমরা পি দিচ্ছি, এই পি বিন্দুর পি বিন্দুর যে অবস্থানটা আছে এটুকু কত? x মিটার। তাহলে আমরা কিউ1 থেকে পি বিন্দু যেতে, সাপোজ এইভাবে একটু বুঝি, কিউ1 থেকে পি বিন্দু যেতে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, এটুকু আমরা মান জানি 4, এটুকু জানি x। তাহলে এই কিউ1 থেকে পি বিন্দুতে যেতে আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে 4 + x মিটার। জিনিসটা ক্লিয়ার? আর যদি বলি কিউ2 হতে পি বিন্দুতে কতটুকু লাগবে? শুধুমাত্র x মিটার লাগবে। ওকে, তাহলে আমরা বলে দিব, মনে করি বা ধরি, যেটা বই না কেন, মনে করি কিউ2 চার্জ হতে কিউ2 চার্জ হতে বলছে না, সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপন করলে? হ্যাঁ, একক আধান স্থাপনের জন্য। তাহলে বলে দিব কিউ2 চার্জ হতে এক্স মিটার দূরে এবং কিউ1 চার্জ হতে 4 + x মিটার দূরে। ওকে, একক আধান স্থাপন করলে একক আধান স্থাপন করলে তড়িৎ তীব্রতা সমান হবে। ওকে, তাহলে আমাদের এই কিউ1 চার্জের জন্য এই পি বিন্দু থেকে একটা আমরা কি পাবো? তড়িৎ তীব্রতা কিন্তু পাবো। ঠিক সেম টু সেম ভাবে কিউ2 এর জন্য পি বিন্দুতে আমরা সি পাবো। আমরা তাহলে কি বলবো? এখানে বলবো কিউ1 চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ তীব্রতা। তাহলে বলে দিচ্ছি, কিউ1 চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ তীব্রতা, পি বিন্দুতে তড়িৎ তীব্রতা। ঠিক আছে, সাপোজ এটাকে E1 দ্বারা প্রকাশ করলাম, তাহলে E1 = কি হবে? K * Q1 ভাগ কি R², তাই ছিল না? E = K * Q ভাগ R²। তাহলে R বলতে আমাদের এখানে কি? 4 + x, সো 4 + x। R বলতে কিন্তু আমাদের দূরত্ব ছিল এর উপরে স্কয়ার। ওকে, তাহলে সেম টু সেম ভাবে বলবো, Q2 চার্জের জন্য P বিন্দুতে তড়িৎ তীব্রতা E2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে E2 = কি হবে? K * Q2, আর Q2 থেকে P বিন্দুর দূরত্ব কত? x, তার মানে কি x এর উপরে স্কয়ার। ঠিক আছে, এটা আমার 1 নাম্বার আমরা সমীকরণ দিতে পারি, এটা 2 নাম্বার সমীকরণ দিতে পারি। এবার প্রশ্ন মধ্যে কি বলছে? স্থাপনের জন্য উভয় তড়িৎ তীব্রতা কি সমান হবে?
তার মানে যেহেতু সমান বলছে তাহলে E1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, E2 লিখতে পারি। তাহলে বলে দিব প্রশ্ন মতে E1 ইকুয়াল E2। তাহলে E1 বলতেছিল K ইন্টু Q1 ভাগ 4 প্লাস এক্স এর উপরে স্কোয়ার ইকুয়াল K ইন্টু Q2 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এখানে এই কে কাটা যায়। আমরা হিসাবের সুবিধার জন্য আমরা যে সিস্টেমটা নিয়ে আসবো একটু ফলো করতে হবে। ওকে, তাহলে এখানে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে Q1 আমরা Q2 টা এক সাইডে রাখি আর এক্স গুলো এক সাইডে নিয়ে নিই। তাহলে বলে দিচ্ছি বা এটা মনে করি ওই সাইডে যাচ্ছে, তার মানে 4 প্লাস এক্স এর উপরে স্কোয়ার ভাগ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা ওই সাইডে এটা এই সাইডে চলে আসবে। তাহলে Q1 ভাগ কত Q2, সমস্যা হবে কি? তাহলে বা যেহেতু আমাদের এদের উপর সম্মিলিতভাবে স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারি 4 প্লাস এক্স ভাগ হচ্ছে এক্স এদের উপরে স্কোয়ার ইকুয়াল কি Q1 ভাগ হচ্ছে Q2। তাহলে এখানে বা 4 প্লাস এক্স ভাগ এক্স ইকুয়াল স্কোয়ারটা আসলে কি হবে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার Q1 ভাগ হচ্ছে Q2। আমরা যেহেতু এখানে নির্ণয় করব কি এক্স এর মান নেব, কি নির্ণয় করব এক্স নির্ণয় করব। তাহলে একটা আমরা কাজ করে দিই, সেটা হচ্ছে আগে মানগুলা বসাই, বসে একটু মানটা হিসাব করি, তাহলে আমাদের হিসাবের জন্য সুবিধা হবে। অথবা এখানে একটা কাজ করে নিতে পারি, কি কাজ? এখানে আমরা দিতে পারি এইভাবে যে বা 4 ভাগ এক্স যদি আলাদা করে লিখে নিই প্লাস কত হবে এক্স ভাগ এক্স, না যদি আলাদা করে নিই আমরা লসাগু এক্স নিলে পরে আমাদের ওই জিনিসটা থেকে যাবে ইকুয়াল রুট ওভার মানগুলো একটু বসাই দিই। এখানে Q1 বলতে কত আমাদের Q1 ছিল 100 আর Q2 কত আমাদের 80। তাহলে এখানে ax কাটা, তার মানে 4 ভাগ x প্লাস 1 ইকুয়াল এখানে একটু হিসাব নিকাশ করি, 4 বিশং 80 5 বিশং হচ্ছে 100 কি, তাই না? তাহলে যেটা আমরা পাচ্ছি রুট ওভার 5/4। তাহলে 4/x ইকুয়াল এখানে রুট ওভার 5 বলতে রুট ওভার 5 এ থাকবে, 4 বলতে আসবে কিন্তু 2 আসবে আর মাইনাস কত 1। ঠিক আছে, এখানে হিসাব নিকাশ করে আমরা আরেকটু মানটা নিয়ে আসি। তাহলে 4/x ইকুয়াল একেবারে নিয়ে আসি, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেব। এখানে রুট ওভার 5 ভাগ হচ্ছে 4 সরি 2, রুট ওভার 5 ভাগ হচ্ছে 2 মাইনাস 1, তার মানে 0.1180 0.1180। ঠিক আছে, তাহলে এবার আর গুণ করে দিচ্ছি। তাহলে 0.1180 ইকুয়াল টু কত 4, এটা x কিন্তু থাকবে। তাহলে x ইকুয়াল কি হচ্ছে 4 ভাগ 0.1180। তাহলে যেটা আসছে আমাদের 4 ভাগ 0.1180, তার মানে 33.898 মানে 33.898 এত কি মিটার। তার মানে আমাদের এই Q2 হতে 33.898 মিটার দূরে এই নিরপেক্ষ বিন্দুর অবস্থান। আর যদি আমরা বলি এটা Q1 থেকে কত মিটার দূরে, তাহলে Q1 থেকে এর সাথে কত মিটার যোগ হবে 4 মিটার যোগ হবে, তার মানে 33 আর 4 যোগ করলে 37.898 মিটার দূরে নিরপেক্ষ বিন্দুর অবস্থান। আশা করি আমরা এই প্রশ্নটি খুবই ভালোভাবে বুঝতে পারছি। যদি কারো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে এই প্রশ্নটি আমরা আরো একবার দেখব। আশা করি দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।